ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকে এসএসসি বাংলা প্রথম পত্রের গৃহ গদ্যটির চতুর্থ পর্বে সকলকে স্বাগতম জানাই। তাহলে বেশি দেরি করব না, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যাওয়ার পূর্বে একটা কথা বলি যে আজকের আমাদের যে বিষয়টি, সেই বিষয়টি হলো আমরা বাংলা প্রথম পত্র আর বাংলা প্রথম পত্র গৃহ কে লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ গদ্যটির কিছু সৃজনশীল দেখব, নমুনা দেখব, তারপর আমরা ধারণা করে নিতে পারবো যে এই ধরনের প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে। ওকে, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলটিতে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তবে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা যে ঘন্টার আইকনটি আছে সেখানে ক্লিক করে দাও, যাতে নতুন নতুন আপডেট পরবর্তীতে নোটিফিকেশন হিসেবে পেয়ে যেতে পারো। আমরা এই সৃজনশীলটা একটু দেখব। এখানে প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটা বলছে যে রোকেয়া সাখাওয়াত কত সালে মৃত্যুবরণ করেন? 1932 সালে। ওকে, অনুধাবনমূলক প্রশ্ন, ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি বলতে কি বোঝানো হয়েছে? এই লাইনটা কিন্তু মেইন বইয়ে মানে পার্টে আছে, একটু দেখলে পেয়ে যাবেন। এই যে ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি বলতে বোঝানো হয়েছে যে খদিজার স্বামীর বেপরোয়া জীবনযাপনকে। ওকে, বেপরোয়া জীবন মানে ওলটপালট জীবনটা সাজানো নয় এরকম। গৃহপ্রবন্ধে অনেক নারীর চরিত্রের মাঝে খদিজা অন্যতম। খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী। তার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। সে খদিজার কাছ থেকে কৌশলে সব জমি জমা আত্মসাৎ করে নেয়। এমনকি একটা পর্যায়ে খদিজাকে নিঃস্ব করে তারই পৈতৃক বাড়িতে বসে সে আরও 2-3টি বিয়ে করে। যেখানে সম্পত্তির মালিক খদিজা, সেখানে তারই সম্পত্তি আত্মসাৎ করে তারই বাড়িতে বসে হাশেম তাকে কোণঠাসা করে রাখে। হাশেমের এরূপ আচরণের মধ্য দিয়ে কেবল একজন পুরুষের ক্ষমতার বাহাদুরি প্রকাশ পায়। হাশেমের এই হীন আচরণকে প্রাবন্ধিক ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি বলে আখ্যায়িত করেছেন। খুব সুন্দরভাবে সাজানো গুছানোভাবে অনুধাবনটা উপস্থাপন করেছে আমাদের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। এটা লিখলে একবারে দিয়ে দিই। এখন উদ্দীপকে কোন বিষয়টি গৃহপ্রবন্ধে প্রকাশ পেয়েছে? একটু আমরা উদ্দীপকটা পড়ি। ঘর আর ঘরণীর দিকে তাকাবার সময় নেই মোতালেফের। ঘর বলতে তো বুঝতে পেরেছেন, ঘরণী মানে তার স্ত্রী। নগদ 50 টাকা। টাকার উপর হাত বুলাতে বুলাতে এলেম বললে, কিন্তু এখন আর টাকা নিয়ে আমি কি করব ম্যানছা, তুমি তো শুনলাম নিকা কইরা নিছ। মোতলায় পুঁচকিয়া বলল, গাছের রস যদ্দিন আছে মাছ খাতুনও তদ্দিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব যা হইয়া যাবে উইরা। এখানে গৃহভ্রমণে কি প্রকাশ পেয়েছে একটু আমরা দেখি। এখানে নারীর প্রতি অবহেলার বিষয়টি প্রকাশ পেয়েছে। একটু আমরা পড়ে দেখি। নারীর জীবন সবসময় সংগ্রামী। এই যে এটা কিন্তু অনুধাবনের মতো নিজে থেকে লিখতে হবে। এই জিনিসটা আপনারা নিজে থেকে লিখে ফেলবেন। তার উদ্দীপকে নারীর প্রতি অবহেলার চিত্র দেখা যায়। উদ্দীপকের মোতালেফের ঘর আর ঘরণীর প্রতি কোনো আগ্রহ নেই। একটা লাইন দেখেই বোঝা যাচ্ছে যে তার নারীর প্রতি একটা অবহেলা রয়েছে। নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য মাজু খাতুনকে মোতালেফ সামান্য গুরুত্ব দেয়। হ্যাঁ, মাজু খাতুনকে, মানে মাজু খাতুন যতদিন আছে তার ঘরও ততদিন আছে। যতদিন রস আসে ততদিন মাজু খাতুন তার ঘর থাকবে, এমন কথাও বলেছে সে। দক্ষিণা বাতাস অর্থাৎ শীত শেষ হলে মাজু খাতুনকে সে তাড়িয়ে দেবে। এর মাধ্যমে নারীর প্রতি তীব্র অবহেলা প্রকাশিত হয়েছে। গৃহ রচনা ও নারীর প্রতি তীব্র অবহেলার দিকটি প্রকাশ পেয়েছে। গৃহস্থ ও পারিবারিক জীবনে নারীরা সীমাবদ্ধ জীবনযাপন করে, মানে একটা লিমিটেশন, একটা লিমিটের মধ্যে, একটা সীমার মধ্যে ওদের বাস, সেই সীমা পার হতে পারে না। নারীর সম্পত্তিও দখল করে নিয়েছে পুরুষ। নারীর প্রায় সব বিষয়ে পুরুষ প্রভাব বিস্তার করতে চায়। এর মাধ্যমে নারীর প্রতি পুরুষের তীব্র অবহেলার চিত্র এখানে দেখতে পাই আমরা। উদ্দীপকটি গৃহপ্রবন্ধের আংশিক ভাব ধারণ করে মাত্র। মন্তব্যটি যথার্থতা বিচার করুন। অবশ্যই আংশিক ভাব ধারণ করে, এটা যথার্থ। এটাও সেম নিজে থেকে লিখতে হবে।
উদ্দীপকে দেখা যায় মোতালেব তার স্ত্রীর প্রতি চরম অবহেলা করে, ঘর কিংবা স্ত্রীর প্রতি তার কোনো আগ্রহ নেই, সে তাকায়ও নেই সবের দিকে। হ্যাঁ, রোষের দিন শেষ হলে মোতালেব তার স্ত্রী মাজনুনকে আর ঘরে রাখবে না। এর মধ্যে নারী একটা তীব্র অবহেলা প্রকাশিত হয়। অন্যদিকে গৃহপ্রবন্ধে নারীর প্রতি অবহেলার দিকটি প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত সামাজিক অভিজ্ঞতা সূত্রে তিনি দেখিয়েছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দেখিয়েছেন, পুরুষের আধিপত্য প্রতিপত্তির কাছে নারীর ঘরও বিপন্ন। নারীর অর্থ, সম্পদ, জীবনযাপন প্রায় সব কিছুর উপর পুরুষের প্রভাব রয়েছে। নারীর প্রতি চরম অবহেলা থাকলে এমনটি করা সম্ভব। হ্যাঁ, এসব বিষয় এখানে উদ্দীপকের সাথে মিল আছে, কিন্তু এই বিষয়টি ছাড়াও গৃহপ্রবন্ধে পুরুষতান্ত্রিক সমাজচিত্র উঠে এসেছে। উদ্দীপকে এসব বিষয় অনুপস্থিত। গৃহপ্রবন্ধে পুরুষরা কীভাবে নারীদের বঞ্চিত করে তা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পুরুষরা কীভাবে সমাজে আধিপত্য বিস্তার করে পুরুষতান্ত্রিক সমাজ গঠন করেছে সেসব বিষয় বলা হয়েছে, কিন্তু উদ্দীপকে সেসব কিছু বলা হয়নি, যার কারণে গৃহপ্রবন্ধে আংশিকভাবে ধারণ করে মাত্র এই উদ্দীপকটা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট একটা সৃজনশীল দেখি। এটা হচ্ছে যে জমিলাদের বংশগৌরবটা কি, জমিলারা কখনো বাড়ি বাড়ি জানে, এটাই তাদের বংশগৌরব। প্রবন্ধে কেন রমার কপালের দোষের কথা বলা হয়েছে? কপালের দোষ বলতে রমার অসহায়ত্বকে বোঝানো হয়েছে। রমা সুন্দরী বিধবা, কিন্তু সন্ততি নেই। তার স্বামীর অনেক সম্পত্তি আছে, 2-4টা পাকা বাড়ি আছে, কিন্তু এগুলোর এখনকার মালিক তার দেবর। রমার কোনো অধিকার নেই। রমার স্বামী সম্পত্তির মালিক হলেও দেবর তাকে সামান্য আশ্রয় অন্য দিতে কুণ্ঠাবোধ করে। মনে হতে পারে রমা হয়তো দেবরের স্ত্রীর সঙ্গে বিবাদ করে, কিন্তু রমা সুন্দরী সব জানলেও বিবাদ করতে জানে না আর নিজেকে পর করতে জানে। এতটা মার্জিত হওয়ার পর দেবরের বাড়িতে রমার আশ্রয় না হলে তাকে রমার কপালে দোষ ছাড়া আর কি বলা যাবে? মোট কথা রমার সমাজের শোষণ বঞ্চনা শিকার। এই কারণেই রমা দোষ বলতে অসহায়ত্বকে বোঝানো হয়েছে। আর এখানে গৃহপ্রবন্ধে কোন অংশের সাদৃশ্য দেখা যায়? সেটা হলো জমিলাদের বাড়ির বর্ণনার অংশের সাদৃশ্য দেখা যায়। কারণ এখানে বিশ্রী নোংরা গলি, কে যে ঠাট্টা করে জমালের পথটার নাম জীবনময় ল্যান্ড রেখেছিল। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপে অন্ধকার, ওখানে আবর্জনা জমা করা আরেকটা দূষিত চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ না? এটা মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গদ্যের একটা অংশ। 9ম-10ম শ্রেণীতে তোমরা পড়ে এসেছো। তো এখানে বাসস্থান মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমরা নিজে থেকে লিখে বলবে, এগুলো আমি কিন্তু বলছি না। উদ্দীপকে একটা নোংরা গলির বিবরণ দেওয়া হয়েছে। নোংরা গলি, অথচ সেই পথের নাম জীবনময় ল্যান। এটাই বলছে যে নোংরা গলি অথচ জীবনময় ল্যান রাখার কারণটা কি? সেই সাথে সাথে এখানে দুর্গন্ধ রয়েছে। তারপর পথে চলতে চলতে মনে হয় পাতালে চলেছে। গৃহপ্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন জামালপুরে তার আত্মীয়ের বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি অত্যন্ত দম বন্ধ করা বাড়ি ও পথ দেখেছেন। পুরো এলাকাটা তথা বাড়ি ঘুরে দেখেছেন। জমিলা জানান তাদের সব আত্মীয় স্বজন বাড়ি এখানে একই জায়গায় এবং পাশাপাশি। এই বলে তিনি তাকে অন্য একটি ঘরে নিয়ে বলেন সেটি তার মেয়ের বাড়ি। তারপর নিজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে একটি অত্যন্ত অপ্রশস্ত গলির ভেতর দিয়ে, যেখানে নাকি অন্ধকার, অনেক আবর্জনা রয়েছে সে ধরনের, যেখানে সূর্যের আলো স্পর্শ করে না। এরপর একটি দরজা খুলে জমিলার জানান ওপাশে তার ভাইয়ের বাড়ি আর এপাশে তার। তাই বলে উদ্দীপকের বিবরণের সঙ্গে গৃহবনের জমিলাদের বাড়ির বর্ণনার অংশ সাদৃশ্য দেখা যাচ্ছে। একটা কথা তোমরা খেয়াল রাখবে যে প্রশ্নে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যই চাইবে, নয় সাদৃশ্য নয় বৈসাদৃশ্য, আর না হলে সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই চাইতে পারে। এখন আমরা ঘটা দেখি উদ্দীপকটি গৃহপ্রবন্ধের সার্বিক নয় বরং একটি বিশেষ দিকের ধারক। মন্তব্যটি যথার্থ, এটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলেছি, এই জিনিসটা তোমরা একটু পড়ে নেবে। বিশেষ দিকটা বলতে গেলে এখানে যে নারীর যে সম্পত্তিটা, নারীর নিজস্ব যে সম্পত্তি, সেটার উপর পুরুষের প্রভাব বিস্তার, সেটা একটা বিশেষ ধারক হিসেবে এখানে প্রতিফলিত হয়েছে, সেটাই বলছে। তো উদ্দীপকে কেবল জীবনমেলায় নোংরা অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে, যা গৃহপ্রবন্ধের একটি অংশের সাদৃশ্য, কিন্তু প্রবন্ধে আরও অনেক কিছু ছিল যেটা এখানে অনুপস্থিত। প্রবন্ধে নারী জীবনের নানা সমস্যা, বঞ্চিত হওয়ার দিকগুলো কিন্তু প্রতিপাদ্যের উপর স্থান পেয়েছে, কিন্তু এখানে তা অনুপস্থিত। তাই বলতে গৃহপ্রবন্ধের সার্বিক নয়, প্রবন্ধের সার্বিক নয় বরং একটি বিশেষ দিকের ধারক এটাই।
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে এই জিনিসটা নিয়ে। তো এই ধরনের সৃজনশীলগুলোই আসবে মোটামুটি। আমরা এখন কিছু সৃজনশীল কখ দেখে নিই। রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কি? জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। হ্যাঁ, রাজবাড়ির রানীর বর্ণনাটা দাও। রানী পরমা সুন্দরী বালিকা প্রবন্ধে একবার এক রাজবাড়ির দর্শনের কথা উল্লেখ করা হয়েছে। রানীর পরিস্থিতি, রূপ শোচনীয়, এগুলোই প্রাবন্ধিককে হতাশ করে। রানী বলতে যা বোঝায় তার কোনো কিছু দেখা যায়নি, তার শ্বাসরোধে, কিন্তু রানী দেখতে শুনতে খুব সুন্দর এবং মিষ্টভাষিনী। এখানে মিতভাষিনী লিখেছে। অথচ তিনি রাজবাড়িতে একাকী অসহায় জীবন কাটান। তার পরনে ছিল লাল পেরে বিলেতি ধুতি, মাথার চুল রুকমা, মুখখানি করুণ বিষাদময়, তারপরও তিনি দেখতে অসাধারণ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, রাজবাড়ির রানীর বর্ণনাটা। এখন নেক্সট একটা দেখি। তো কোন গ্রামে? পায়রাবন্দ গ্রামে। আর আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে? কলিমের স্ত্রী সম্পর্কে। কলিম তার ভাইদের সঙ্গে কলহ করেন। কলিমের স্ত্রী ভোনার সে বাড়িতে প্রবেশ করতে পারে না, কোনো উপায় থাকে না তাদের প্রবেশ করতে। হ্যাঁ, কারণ কলিম তার বাড়ির মালিক, তাই সে যাকে ইচ্ছে বাড়িতে আসতে দেবে, যাকে ইচ্ছে তাড়িয়ে দেবে। তার স্ত্রী কথা বলার কোনো অধিকার নেই। কলিমের স্ত্রী জোর গলায় কখনোই বোনকে তার বাড়িতে আসার দাবি জানাতে পারে না, কারণ কলিমের স্ত্রী কলিমের অধীনে তার বাড়িতে থাকেন। আর কলিমের স্ত্রী কখনোই বাড়ির মালিক হয়ে উঠতে পারবেন না, যার কারণে আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন উক্তিটি এক্ষেত্রে প্রযোজ্য নয়। কলিমের স্ত্রী সম্পর্কে কলিমের স্ত্রী কোনোই এখানে অধিকার নেই বলার, কারণ বাড়িটি কার? কলিমের। তাই সো ভিউয়ার্স, আজকে আশা করি বুঝতে পেরেছেন এই সৃজনশীলগুলো দুইটা দেখালাম। এই ধরনেরই মোটামুটি এই বিষয়গুলো নিয়ে সৃজনশীলগুলো করা হয়। বিশেষ করে শিকরণফলগুলোর আলোকে প্রশ্নগুলো করা হয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন অন দ্য স্টাডি অ্যান্ড ট্রিক্স একাডেমি চ্যানেলের। ধন্যবাদ। আর একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে। সকলকে ধন্যবাদ।